ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। তোমাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে। দাদার ক্লাসরুমের ফার্স্ট টাইম অ্যাপ আসতে চলেছে। আমি স্পেশালি এখানে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পড়াবো। তো এই মুহূর্তে হ্যাপি নিউ ইয়ার একটা স্পেশাল অফার রয়েছে। দেখো, মান্থলি আমাদের 300 টাকা ফিস, কিন্তু জানুয়ারি মাসে অর্থাৎ এখন যারা অ্যাডমিশন হবে হ্যাপি নিউ ইয়ার অফারে, সেটা কিন্তু 149 টাকা মাস থাকবে। খুবই সামান্য একটা ফিস রাখলাম, টোটাল 50% ডিসকাউন্ট দিলাম, এবং এর উপরে হয়তো আমরা একটা স্পেশাল অফার নিয়ে আসবো। আমাদের মেইন টার্গেট হলো ম্যাথমেটিক্সটা স্ট্রং করা, আর তার পাশাপাশি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিকে একটা টপ লেভেলের স্কোর করা। টার্গেট থাকবে লেটার মার্কসের থেকেও বেশি, অর্থাৎ 300-এর মধ্যে 300 আমরা টার্গেট করব। যতটা আসে আমাদের 90% বা 100%-এর কাছাকাছি আমরা লক্ষ্য রেখে কিন্তু সামনের দিকে পড়বো। প্রত্যেকটা ক্লাসের স্পেশাল কনসেপ্ট, তার পাশাপাশি কি বলতো সলিউশন থাকবে, এবং স্পেশাল নোটও কিন্তু প্রোভাইড করব। এর পাশাপাশি সাজেশন বলো কিংবা মক টেস্ট বলো, A to Z কিন্তু আমরা প্রোভাইড করব, এবং মন দিয়ে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়বো। আর টার্গেট একটাই, মাধ্যমিকে সব থেকে সেরা রেজাল্ট করা চাই, কারণ জীবনের ফার্স্ট টাইম একটা বোর্ড এক্সাম। তাই সায়েন্স গ্রুপটাতে দুর্ধর্ষ লেভেলের একটা নাম্বার কিন্তু আমাদের তুলতে হবে। যদি সায়েন্স গ্রুপে আমরা ভালো একটা নাম্বার তুলতে পারি, তবেই কিন্তু দেখবে যে মাধ্যমিকে একটা বেটার স্কোর দাঁড়াবে। তো অবশ্যই যারা জয়েন করবে ইমিডিয়েটলি জয়েন হয়ে যেও। আমাদের অ্যাপের ট্রায়াল চলছে, আমি খুব তাড়াতাড়ি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করবে এবং মন দিয়ে পড়বে। সপ্তাহে 3 দিন কিন্তু আমি তোমাদেরকে পড়াবো সায়েন্স। দেখো, ক্লাস 10-এর ব্যাচের জন্য একটা ডেট করছি সোমবার, ওকে, একটা থাকছে বুধবার, আর একটা থাকছে কি বলতো শুক্রবার। সোম বুধ শুক্র সকাল 7টার সময় আমাদের কিন্তু ক্লাস হবে। সপ্তাহে 3 দিন মন দিয়ে ক্লাস করবে, আর A to Z প্রোভাইড করা হবে। খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যেও। কী কী সাবজেক্ট পড়াবো বলো তো? ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান। ওকে, চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর অঙ্ক কষে দেখি 1.3-র যে বাকি পার্টগুলো ছিল। দেখো, এর আগের ভিডিওতে আমি 1 থেকে তোমাদের 9 পর্যন্ত যে বড় প্রশ্নগুলো ছিল সেগুলো সলিউশন করে দিয়েছি। আজকের ভিডিওতে 10-এর দেখো শর্ট প্রশ্ন রয়েছে, তার পাশাপাশি 11-র যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দর করে সলভ করব। চলো স্টার্ট করছি তাহলে। আর অবশ্যই কিন্তু জানুয়ারি মাসের স্পেশাল অফার, জয়েন হয়ে যেও। ওকে, আর ক্লাস শুরু হবে কিন্তু জানুয়ারি মাসের 5 তারিখ থেকে। ওকে, একদম কন্টিনিউ কিন্তু আমরা চলতে থাকবো। চলো এবার অঙ্ক শুরু করছি। কোশ্চেন নাম্বার 10, দেখো এখানকার আমরা কোশ্চেন করব 1 নম্বর প্রশ্ন সলিউশন। এর আগের ভিডিওতে কিন্তু আমি 1 থেকে 9 পর্যন্ত করে দিয়েছি, অবশ্যই সেগুলো করে নেবে। আজকে আমরা 10-এর যে আছে MCQ সেগুলো পড়ব। প্রথম প্রশ্নতে বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত হতে পারে? দ্বিঘাত মানে কি? 2, তাই না? তো আমাদের প্রশ্ন আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। একদম ক্লিয়ার কনসেপ্টে বুঝবো আমরা, যেন কোনোদিন আমাদের ভুল না হয়। একটি দ্বিঘাত সমীকরণ কি? দেখো, দ্বিঘাত সমীকরণ হচ্ছে এইরকম একটা রূপ হতে পারে, ax² + bx প্লাস লিখতে পারি c = 0। দ্বিঘাত, দেখো আমরা বলি না স্কুলে প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় মানে কি? 2, দ্বিতীয় মানে হলো 2। দেখো, দ্বিঘাত মানেই হচ্ছে 2। ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে x এর উপর কত আছে? 2, তাই কি না? একটা দ্বিঘাত বলতে যেখানে 2 থাকবে, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন যেটাকে আমরা বলি। তো দ্বিঘাত বলতে দ্বিতীয়, দ্বিতীয় বলতে কি 2। তাহলে আমরা এখানে যদি অপশনে লক্ষ্য করি, দেখো প্রথমত আছে 1টি, তারপর আছে 2টি, তারপর আছে 3টি, তারপর আছে কোনোটিই নয়। তারপরে দ্বিঘাত মানে কত? 2। তার মানে আমাদের বীজের সংখ্যাও কিন্তু এখানে দেখো হবে কি বলতো? 2টি হবে বীজের সংখ্যা। এবার গল্পটা হচ্ছে কেন বীজের সংখ্যা 2টো হচ্ছে, কারণ এখানে x² আছে। যদি এটাকে আমরা সমাধান করি তাহলে x এর কিন্তু আমাদের 2টো মান আসবে। তার সব থেকে বেস্ট প্রমাণ কি? আমাদের 1.2 বলে একটা চ্যাপ্টার সমাধান করেছিলাম এর আগের চ্যাপ্টারে, সেখানেও দেখবে যে x এর কিন্তু 2টো করে মান আসতো। এই যে x এর যে 2টো মান আসছে, এই 2টো মানকেই বলবো কি বলতো? দ্বিঘাত। বুঝতে পারলে তো? দ্বিঘাত, 2টো মান, অর্থাৎ 2টো রুটস আছে, যেটা বাংলায় বলি বীজ আসছে। 2টো বীজ আসছে, ইংলিশে বলবো 2 রুটস, তাই না? এই যে 2টো যে মান আসছে, এই কারণে আমরা বলতে পারি যে এর ক্ষেত্রে কি হবে? দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কতগুলো হবে? 2টো হবে। একদম ক্লিয়ার কনসেপ্ট।
আমার মনে হয় না তুমি ভুলবে যদি এই প্রশ্নটা আসে, আমার মনে হয় সলিউশন করে দিয়ে আসতে পারবে, কারণ এক্স স্কোয়ার মানে তো এখানে এক্স এর মান এক্স কটা আছে, দুটো আছে, তাহলে অবশ্যই কিন্তু দুটো হবে। একদম ক্লিয়ার কনসেপ্ট। চলে আসছে নেক্সটে 2 নম্বর প্রশ্ন। কোনো প্রশ্নতে কোনো রকম কনফিউশন রাখবো না, একবার সলিউশন করলে যেন ডাইরেক্ট পরীক্ষায় গিয়েও সলিউশন করে দিতে আসতে পারি, সেরকমভাবে কনসেপ্টচুয়ালি বুঝবো, এতটাই কনসেপ্ট ক্লিয়ার করব, এতটাই বুঝবো যে অঙ্কের মধ্যে যেন কোনো রকম উইকনেস না থাকে। ছোট্ট ছোট্ট উইকনেস একটা সময় বড় একটা প্রবলেম ক্রিয়েট করে দেবে, তাই না? তার জন্য আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় স্পেশাল আমরা এতটা মনোযোগ দিয়ে বুঝবো যে অঙ্কের মধ্যে কোনো উইকনেসই থাকবে না। আর উইকনেস না থাকলে প্রবলেমটা কিসের? অঙ্কের মধ্যে কোনো কিচ্ছু প্রবলেম হবে না। আশা করি একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট হবে। তার জন্য স্টার্টিং পয়েন্ট থেকে আমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবো, তারপরে মন দিয়ে প্র্যাকটিস করব। শুধুমাত্র আমরা বলি না যে প্র্যাকটিস করলে সব কিছু হয়ে যায়, একদম ভুল। প্র্যাকটিস করবে তখনই তোমার হবে যদি তুমি কনসেপ্টচুয়ালি বুঝে নাও। বুঝে প্র্যাকটিস করো, দেখবা বেস্ট রেজাল্ট হবে। না বুঝে প্র্যাকটিস করবে, মুখস্থবিদ্যা হবে। আর মুখস্থবিদ্যার জয় কিন্তু এখন সেরকম হয় না, তাই না? কারণ কোশ্চেন এখন কিন্তু মাধ্যমিকে ক্রিয়েট করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে কোশ্চেনের প্যাটার্নস সেম রেখে কোশ্চেনের কিছু কিছু ক্ষেত্রে ভাষা পরিবর্তন করে দিচ্ছে। তার জন্য আমাদের সব দিক দিয়ে তৈরি হতে হবে, কারণ একটাই জীবনের ফার্স্ট টাইম একটা বোর্ড এক্সাম দিচ্ছি মাধ্যমিক, এমন কিছু করতে হবে যেন একটা বেস্ট রেজাল্ট করতে পারি। ওকে, চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নতে। দেখো বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বলেছে বি এক্স প্লাস বলেছে সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণ হলে পরে এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে সেটা কিন্তু আমাদের এখানে কোশ্চেন চেয়েছে। আচ্ছা লক্ষ্য করো, এটা দ্বিঘাত সমীকরণ কেন হচ্ছে? কারণ এখানে এক্স স্কোয়ার আছে দেখে এটা দ্বিঘাত সমীকরণ। যদি এক্স স্কোয়ার না থাকে তবে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। গল্পটা হচ্ছে কি, একটা লোকের বিয়ে হচ্ছিল, এবার বড় আছে বউ আছে, যদি বর না থাকে বউ না থাকে তাহলে কিসের বিয়ে, অর্থাৎ কিসের বরযাত্রী? কিছু হবে হবে না। তো এটাকে দ্বিঘাত সমীকরণ আমরা কখন বলবো? যখন এক্স স্কোয়ার থাকছে তখন কিন্তু সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণের মধ্যে আমরা ফেলছি। যদি এক্স স্কোয়ার না থাকে তবে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়বে না। এইবার কথা হচ্ছে এই পার্টটা থাকতে গেলে পরে অবশ্যই এর মানটা নট ইকুয়ালস টু 0, মানে একে 0 হওয়া যাবে না। সাপোজ যদি এ 0 হয়ে যায় তাহলে কি হবে? দেখো 0.x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 কি আসছে এখানে? 0-র সাথে যাই গুণ করে সেটা 0ই হয়ে গেল। bx প্লাস c ইকুয়ালস টু 0, দ্যাটস ইকুয়ালস টু bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে x স্কোয়ারই তো নেই, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ হবেই না, তাই না? তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য অবশ্যই এ যেটা আছে এর মান কিন্তু 0 হওয়া চলবে না। এখানে আমরা যদি চিন্তা করি, দেখো অপশন নাম্বার সিতে কিন্তু বলেছে, তাই না? তার জন্য আমরা লিখবো যে সি নাম্বার অপশন যেটা আছে এ নট ইকুয়ালস টু 0, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন। এ নট ইকুয়ালস টু 0, বাস এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। এরপর আসছে আমরা 3 নম্বর প্রশ্নতে। দেখো কোশ্চেন নাম্বার 3তে কি বলেছে? কোশ্চেন কিন্তু আমরা অ্যানালাইসিস করছি, আর তোমরা কিন্তু অ্যানালাইসিস খুব ভালো চয়েস করো, আর আমিও কিন্তু অ্যানালাইসিস করতে ভালোবাসি, তাই না? তো অ্যানালাইসিস করে করে পড়বো। দেখো 3 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। চিন্তা করো একটা দ্বিঘাত সমীকরণ, আবার সেই গল্পটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই না? এইবার তুমি চিন্তা করো চলের সর্বোচ্চ ঘাত, ঘাতের মানে হচ্ছে কি বলো তো? পাওয়ার। পাওয়ার অর্থাৎ এক্সের মাথায় কে বসে আছে সেটা হচ্ছে কি তার পাওয়ার। এখন চিন্তা করো এক্সের মাথায় কত আছে, এখানে তো কিছু নাই, মানে 1 বসে আছে। এখানে কত আছে? 2। এবার গল্পটা হচ্ছে দেখো তো এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কে? 2, তাই না? এক্সের মাথায়, অর্থাৎ এক্সের মাথায় কে আছো? এক্সের মাথায় যেটা আছে সেটাই কিন্তু আমরা বলতে পারি পাওয়ার, আর বাংলায় কি বলা হয়? ঘাত বলা হয়। তো এক্সের মাথায় কত আছে? এখানে 2 আছে। তো দ্বিঘাত সমীকরণে কিন্তু এক্সের মাথায় থাকে 2, তার জন্য আমরা বলতে পারি যে এখানে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা কিন্তু হবে কি বলতো? 2 হবে, অর্থাৎ এখানকার সর্বোচ্চ ঘাত যেটা সেটা কিন্তু 2। এবার গল্প হচ্ছে দাদা চল মানে কি? চল মানে হচ্ছে ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল। তার মানে কি? যার মান সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, সেটা বাড়ুক বা কমুক, চেঞ্জ হচ্ছে, নট কনস্ট্যান্ট, মানে ধ্রুবক নয়, সেটা কিন্তু তাকে কিন্তু আমরা চল বলতে পারি। তো এখানে এ বি সি, দিস ইজ কল কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। কিন্তু এক্সটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, অর্থাৎ বাড়তে পারে কম হতে পারে। এক কথায় বলতে গেলে আমরা যে সমাধান করতাম কি না, এই যে দুটো মান পেতাম, এক্সের দুটো মান পাচ্ছি, তো এই যে এক্স সংখ্যাটা কিন্তু এক্ষেত্রে চলরাশি হচ্ছে, বা ইংলিশে বললে বলবো ভেরিয়েবল। হ্যাঁ, এক্সের বদলে ওয়াই জেড একটা হতেই পারে। তো এখানে চল বলতে এক্স, আর চলের সর্বোচ্চ ঘাত পাওয়ার কত আছে? 2। তাহলে এটার উত্তর হবে কি বলতো? 2 হবে। নেক্সট আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরে কি বলছে যে 4 ইন্টু আচ্ছা 5x স্কোয়ার, তারপরে আছে -7x, তারপরে আছে কি +2। আচ্ছা হলো, এটা ইকুয়ালস টু কত হবে বলো তো? আছে আমাদের
5 ইন্টু কত বলেছে দেখো 4x² আছে, তারপরে দেখো আছে -6x প্লাস বলেছে 3। আচ্ছা, এক্ষেত্রে বলছে সমীকরণটি কী হবে, রৈখিক হবে না দ্বিঘাত হবে না অন্য কোনো কিছু আমাদের হবে। আচ্ছা, এটা আমাদের একটু সলিউশন করতে হবে। তো প্রথমে যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের আগে দেখো 4 5 কত হচ্ছে 20, মানে 20x²। এইবার দেখো 4-এর সাথে যদি 7 গুণ করি 4 7 28 হবে। তারপর তাই তো তারপর থাকে দেখো 4 2 8 প্লাস 4 2 8 হয়ে গেল, 4 5 20 মানে 20x² হয়ে গেল। 4 5 6 30, এখানে 30x হয়ে গেল। আর 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15। বাস এই টেকনিকে গুণ করো। অনেকের ক্ষেত্রে কী হয় বলো তো, অঙ্কে তো খুব উইক, তারা অবশ্যই এই টেকনিকে গুণ করবে। আর যারা স্ট্রং তাদের দরকার নেই, এগুলো দেখানোর দরকার নেই, ডাইরেক্ট করে দেবে, ব্যাস একটাই। এইভাবে করলে দেখবে ভুলটা হবে না। এবার লক্ষ্য করো, যদি আমরা ওই পার্টটাকে এদিকে নিয়ে আসি তাও হবে, বা এরকম রেখে দিলেও হবে। চলো আমরা একটা সাইডে নিয়ে আসি, অঙ্কটাকে জটিল করব না, সোজা করার চেষ্টা করব যেন অঙ্কে একটা বেটার রেজাল্ট আমরা করতে পারি। ওকে, তো এটা এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা এদিকে চলে আসলে যাবো +30x - 15 = 0। এবার লক্ষ্য করে দেখো এখানে 20x² কেটে যাচ্ছে, কারণ এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে ঘ্যাচাং কখন হবে, যখন ইকুয়াল হবে। তো ইকুয়াল হওয়ার জন্য হয়ে গেল। এবার দেখো এখানে আছে 28টা x, এখানে আছে 30টা x। মনে করো এখানে 28টা চকলেট রয়েছে, x না, মনে করো চকলেট, এটা বড় 30টা চকলেট। এবার 30 থেকে যদি 28 চলে যায়, অবশ্যই দুটো চকলেট থাকবে, তো 2x এখানে লিখে দিলাম। তারপরে কি থাকছে আমাদের, দেখো এখানে লক্ষ্য করে, এখানে থাকছে কত 15, আর এদিকে থাকছে কত আমাদের 8, তাই না? এবার কথা হচ্ছে 15 থেকে যদি আমরা 8টা বাদ দিই, অবশ্যই আমাদের 7 বলে একটা নাম্বার থাকছে, তো লিখে দেবো আমরা এখানে দেখো 7। তো কে বড়, 15 বড়, 15 আগে মাইনাস, তার জন্য এখানে -7 = 0 লিখে দিলাম। বাস এই হলো আমাদের একটা সমীকরণ। এই যে সমীকরণ, এটা যদি বলি এটাকে কি বলা হয় বলো তো, রৈখিক সমীকরণ বলা হয়। ওকে, এটা আমরা স্ট্রেট লাইনের ফর্মেশনে বলতে পারি যে এটা একটা রৈখিক সমীকরণ। অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার আমাদের কি হচ্ছে, এ নাম্বার হবে রাইট, যে রৈখিক সমীকরণ। ওকে, কমপ্লিট হয়ে গেল, সলিউশন কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের 5 নম্বর অঙ্ক করতে হবে। তো তার আগে আমি বোর্ড ক্লিন করব, তোমরা টোটাল ম্যাথমেটিক্স খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে, এরপরে 10-এর 5 নম্বর ম্যাথমেটিক্স, কনফিউশনে ভরা এই কোশ্চিনটা, অ্যাকচুয়ালি কনফিউশনে ভরা এই কোশ্চেনটা। চলো আমরা করি। x² x = 6। তো এই যে সমীকরণটা আছে, দেখো এই অঙ্কটার নিচে তোমরা কোশ্চেন নাম্বার সি এর 3 নাম্বারটা পাবা। সি এর 3 নাম্বারটা সিমিলার কোশ্চেন, কিন্তু দুটোতে দু রকমের রেজাল্ট আসছে। তো এই ক্ষেত্রে অত ভাবার দরকার নেই, বাস এটা কেটে দাও, x² এবং x। তো উপরে x² আছে, নিচে একটা x আছে, দুটো x এর থেকে একটা x চলে গেলে শুধুই একটা x থাকবে। অতএব আমরা বলতে পারি x = কত হবে, 6 হবে। অর্থাৎ অপশন নাম্বার দেখো এক্ষেত্রে বি হচ্ছে 6 অ্যান্সার। বাস এটাই সলিউশন। এরপরে আসছে আমরা বি এর প্রশ্ন। বি এর আছে কত এখানে বলো তো, 1 নম্বরে। কনফিউশন যেটা মনে হচ্ছে, দাঁড়াও তোমাদের আমি সি এর 3 নম্বরটা করি, তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে x - 3 আছে, এর হোল স্কোয়ার আছে, এটা = আছে কত, x² - 6x প্লাস আছে 9। তো এখানে বলা হচ্ছে যে একটি দ্বিঘাত সমীকরণ, এটি কি একটি দ্বিঘাত সমীকরণ? আচ্ছা, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। তো এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ ইকুয়েশনে তো থাকবে না। যদি বরই না থাকে তো কিসের বিয়ে হবে, তাই কি না? বরই যদি না থাকে তাহলে কিসের বরযাত্রী, তাই না? তো লক্ষ্য করে দেখো এখানে যদি ভাঙি, আমাদের কি আসছে, x² আসছে, তাই না, 2.x.3 আসছে, প্লাস আসবে দেখো 3², এদিকে আছে x² - 6x প্লাস আসবে 9। তো বাদে লিখলে আমাদেরকে দেখো x² 3 × 2 = 6 6x প্লাস আছে 3 × 3 = 9। আর এই টোটাল পার্টটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, x² মাইনাস হচ্ছে এই 6, এদিকে আসলে +6 হয়ে যাবে, প্লাস -9 = 0 হচ্ছে। তাহলে সবগুলো তো কেটে যাচ্ছে, কেন দেখো x² থেকে x² কাটতে পারিস -6x, এখানে আছে +6x, কেটে দিলাম, এখানে +9, এখানে -9 কেটে দিলাম। অর্থাৎ ঘ্যাচাং ঘুচুং কিচ্ছু থাকছে না, টোটাল টপিকটাই 0। অ্যাকচুয়ালি ইকুয়েশনে ফর্ম কিন্তু এখানে হচ্ছে না। যেহেতু ইকুয়েশন ফর্ম হচ্ছে না, তাই আমরা বলতে পারি যে বিবৃতিটা কি হবে, মিথ্যা হবে। লিখে দাও, বিবৃতিটি মিথ্যা। বাস গল্প শেষ, কারণ এখানে কিন্তু সমীকরণই আমাদের থাকছে না। এরপরে বি এর 2 নম্বরটা করব আমরা, একদম ইজি ম্যাথমেটিক্স। বি এর 2 নম্বর নাই না, বি এর 2 নম্বর আছে। x² = আছে কত বলো তো, 25। এটা আমাদের দেওয়া আছে।
সমীকরণের একটি মাত্র বীজ +5, একদম এটা 100% আমরা বলতে পারি কীরকম বলতো মিথ্যা। কারণটা হচ্ছে কি বলতো x² আমরা লিখতে পারি 25 মানে কি দেখো 25 মানে হচ্ছে 5 × 5 অর্থাৎ দুটো 5, 5 5 25, কটা 5 দুটো 5, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি কিন্তু 5² তাই না? এবার চিন্তা করো যদি আমরা এটাকে রুটের এই যে স্কোয়ারটাকে আছে এটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে কি হবে এরকম হয়ে যাবে। আর এই স্কোয়ার উঠালে পরে কি হয় প্লাস মাইনাসের একটা রুলস কিন্তু কাজ করে। আমরা কিন্তু এর আগের যে চ্যাপ্টার 1.1 দেখবে আমি করে দিয়েছি, তারপরে রয়েছে 1.2 সেটাও করে দিয়েছি আগের চ্যাপ্টার, তারপরে দেখো 1.3 এই যে চ্যাপ্টারগুলোতে কিন্তু আমরা এগুলো অ্যানালাইসিস করছি। যখন আমরা স্কোয়ার টার্মটাকে উঠাবো সেদিকে কী হয়ে যাবে দেখো প্লাস মাইনাস দুটো ফর্ম হয়ে যাবে তাই না? এইবার প্লাস মাইনাস হলে পরে দেখো এই যে √5² এই দেখো √এর মধ্যে যদি a² থেকে একটা a বেরোয়, √এর মধ্যে যদি 5² থাকে একটা 5 বেরোয়, তো এই রুলস অনুসারে আমরা একটা 5 বের করব আর এখানে কী হয়ে যাবে প্লাস এবং মাইনাস হয়ে যাবে। অতএব বলতে পারি এক্সের মানটা +5ও হতে পারে, দেখো এক্সের মান +5ও হতে পারে বা এক্সের মান -5ও হতে পারে। তো গল্পটা হচ্ছে এক্সের মান কি দুটো আসবে, কিন্তু কোশ্চেনের অ্যান্সারে আমাদের দেওয়া আছে কি একটি মাত্র বীজ থাকবে। তাহলে এই দিক দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এই বিবৃতিটা কিন্তু মিথ্যা। লিখে দেবো বিবৃতিটি মিথ্যা, মিথ্যা, বাস এটাই কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আসছি আমরা নেক্সটে সি এর দেখো বলছে যে 1 নম্বর প্রশ্ন যে ax² + bx + c = 0 সমীকরণটির a = 0 এবং b ≠ 0 হয় তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ হবে। তো আমরা লিখছি ax² প্লাস লিখব bx প্লাস লিখব c = 0 লিখে ফেললাম। আচ্ছা সমীকরণের কি বলেছে যে সমীকরণটির a = 0, যদি এর জায়গায় আমরা 0 বসাই তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এবং বলেছে বি ≠ 0 এর জায়গায় যদি সমীকরণ বসায় তাহলে আমাদের কি থাকছে দেখো 0.x² প্লাস থাকবে bx + c = 0। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে bx, কারণ শূন্যর সাথে যা গুণ করে এটা তো ভ্যানিশ, শূন্যর সাথে গুণ করলে তো শূন্য হয়ে যাবে, তো দিস ওয়ান ভ্যানিশ অর্থাৎ থাকছে না, তাহলে পড়ে থাকছে কি একটা bx আর +c থাকছে, তো bx + c আমরা এখানে লিখে দিলাম। এই যে সমীকরণ এই সমীকরণে কি x² আছে, তো x² কিন্তু নেই, যেহেতু x² নেই তাহলে এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত না হলে কি হবে এটা কিন্তু একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে। তো আমরা লিখব যে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, এটি একটি রৈখিক সমীকরণ হবে। অতএব লিখব এটি একটি রৈখিক সমীকরণ হবে, তাই না? কখন হবে দেখো যখন a = 0 এবং b ≠ 0 হবে তখন, বাস এই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। তো তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে ভালো, আমরা নেক্সটে পরের অঙ্কগুলো করব, একেবারে সিম্পল ম্যাথমেটিক্স এগুলো। এরপরে আমাদের দেখো 10-এর সি এর কত নাম্বার বলো তো, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন আছে। দেখো যে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো। তো আমরা দ্বিঘাত সমীকরণের একটা সুন্দর ফর্মুলা আমরা পরের চ্যাপ্টারে দেখো শিখবো, তো সেই ফর্মুলার উপর বেস করে কিন্তু আমরা এটা করব। তোমাদের 1.5 বলে একটা চ্যাপ্টার রয়েছে, তো সেই চ্যাপ্টারে আমি একটা সূত্র বলে দিচ্ছি, পেজ নাম্বার তোমরা এটা 28 পেজে পাবা। এখানে দেখো একটা সূত্র 20 নম্বর 20 নম্বর একটা সূত্র রয়েছে, তো এখানে সেই সূত্রটার উপর আমরা করব। তো দেখো আমরা প্রথমত লিখবো যে এই যে সমীকরণটা আছে, তো সেই সমীকরণের ক্ষেত্রে কি বলছে দুটি বীজই কি বলছে যে এক, তো আমরা লিখবো যে দুটি বীজই কি বলছে যে সমান সমান কত এক, তাই না? তাহলে পরে আমরা ফর্মুলাতে কি জানি যে দুটি বীজ বলতে যে বীজ দুটি কি হয়, একটা হয় আলফা হয় যেটা 1 এবং আরেকটা বীজ হয় সেটা হচ্ছে বিটা। আলফা এবং বিটা দুটোর মানই কিন্তু এক এক আছে, তো এই ক্ষেত্রে আমাদের বীজ দুটির গুণফল যেটা আছে আলফা বিটা, তাহলে 1 × 1 = এখানে 1 আসবে, এবং পরবর্তীকালে বীজ দ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা = কি আসবে দেখো 1 + 1 = আসবে 2। এবার নির্ণয় সমীকরণ আমাদের একটা সূত্র ইউজ করতে হবে যেটা পরের চ্যাপ্টারে পেয়ে যাবা। নির্ণয় সমীকরণটি হবে, তো এই ক্ষেত্রে সমীকরণটা কি হবে দেখো আমরা জানি যে সমীকরণটা কি হয় x² মাইনাস হয় আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বলবো আলফা বিটা = 0, অর্থাৎ কি বলবো যে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স
প্লাস বলবো আলফা বিটা, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তো এই ক্ষেত্রে আমরা যদি বসাই এক্স স্কোয়ার লিখবো, আলফা প্লাস বিটার মান কত আছে দেখো 1 এবং 1 যোগ করলে কত হয় 2, তাহলে লিখবো 2x হয়ে গেল। আর আলফা বিটার যে ফর্মটা আসছে মানটা সেটা কিন্তু 1 আসছে, তাহলে এখানে লিখবো 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ হয়ে গেল। বাস এখানে সুন্দর করে একটা সলিউশন লিখে দিলাম। তাহলে আমরা প্রথমত কী করলাম, বীজ দুটি কি আলফা এবং বিটা কনসিডার করলাম এবং দুটি বীজের মানে কি আছে 1 আছে 1 আছে। তো পরের চ্যাপ্টারে আরও বেশি ডিটেলস পেয়ে যাবে। একদম সোজা একটা ম্যাথমেটিক্স ছিল, নামিয়ে নাও। এরপরে আমরা আসছি পরে কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে সি এর 3 নম্বর কোশ্চেন। এইবার তোমার কনফিউশন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে করাতে করাতে বললাম যে 1-10-এর 5 নম্বর অঙ্কটা এর, তো সেরকম আরেকটা ম্যাথমেটিক্স এখানে রয়েছে। লক্ষ্য করো এখানে আছে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত আছে এখানে 6x, তাই না? 6x আমরা লিখলাম। এবার বাদে লিখি আমরা, লক্ষ্য করে দেখো এখানে এক্স স্কোয়ার লিখবো, এখানে এই যে 6xটা এদিকে আসলে কি হয়ে যাবে -6x ইকুয়াল টু হয়ে যাবে 0। বাদে লেখো দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স আমরা বাইরে নিয়ে গেলাম, দুটো এক্সের থেকে একটা এক্স বাইরে চলে গেলে শুধু একটা এক্স পড়ে থাকবে। তো এখানে লিখে দাও একটা এক্স, আর এখান থেকে দেখো এক্স চলে গেলে একটা -6 পড়ে থাকবে, এটা ইকুয়ালস টু 0। তাহলে পরে আমরা আগের চ্যাপ্টারের নিয়ম অনুসারে কী বলছিলাম যে এই যে দুটো ফর্মের কী হচ্ছে গুণফল 0, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেপারেটলি হয়তো এটা 0 হতে পারে কিংবা এটা 0 হতে পারে, ঠিক আছে? হয় এটা 0 কিংবা এটা 0, কারণ ওটার গুণফলই কিন্তু আলটিমেটলি 0। তো লিখবো হয় এক্স ইকুয়ালস টু 0 এটা একটা হতে পারে, অথবা আমরা কি বলতে পারি অথবা এক্স -6 ইকুয়ালস টু এটাও 0 হতে পারে। তো এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে এক্স ইকুয়ালস টু কত আসছে দেখো 6 চলে আসলো, তাই না? তাহলে এক্সের আমরা একটা পেলাম কি মান 0 পেলাম, আর একটা এক্সের মান কত পেলাম 6। তাহলে শূন্যস্থানে আমাদের কি বলেছে যে সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। তাহলে আমরা এখান থেকে লিখবো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x, সমীকরণটির কি লিখবো বীজ দ্বয় কি হবে, একটা হবে 0, আচ্ছা, আর একটা কী হবে ও হবে, আর একটা শূন্যস্থানে লিখবো 6। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। তুমি 6টা আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, বাস এটাই সলিউশন। চলে আসছি নেক্সট প্রশ্নতে। নেক্সট আমাদের 11 নম্বর প্রশ্ন রয়েছে, 11 কোশ্চেন আমরা সলভ করব। 1 নম্বর প্রশ্ন, তো দেখে নাও কোশ্চেনের অ্যান্সারটা, আমি পড়ি কোশ্চেনটা। এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। এটাও কিন্তু একটা ইজি ম্যাথামেটিক্স। আমার সাথে অঙ্ক করছে মানে প্রত্যেকটা অঙ্কই তোমার কাছে ইজি মনে হবে, তো কিচ্ছু নেই কিন্তু এর মধ্যে। ওকে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস রয়েছে এখানে 3 ইকুয়ালস টু আছে 0। তো এই সমীকরণের একটি বীজ বলেছে কি 1, অর্থাৎ এখানে এক্স ইকুয়ালস টু 1 আমরা চিন্তা করতে পারি। দেখো সমীকরণের বীজ যেটা এক্স এর মান আমরা কনসিডার করি, তাই না? অর্থাৎ যেটাকে ইংলিশে বলি রুটস, বাংলায় বলি বীজ। এটা কি হতে পারে যে এক্স এর যে মানগুলো পাবো সেই মানগুলোই কিন্তু সেই সমীকরণের বীজ ধরা হয়। তো এক্স এর মান এখানে যেহেতু 1 এসছে, অত ভাবনা চিন্তা করার কিছু দরকার নাই। এক্স এর জায়গায় অর্থাৎ এই সমীকরণের জায়গায় কী করতে হবে আমাদের 1 বসিয়ে দিতে হবে। এখানে আমরা একটা ভাষা লিখতে পারি যে সমীকরণের একটি বীজ সেটা কি বলেছে যে একটি বীজ সমান সমান 1, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে এক্স ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে আমরা এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, এই যে সমীকরণটা আছে এই সমীকরণে এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম, স্কোয়ার করলাম, এবার এই এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম এবং এখানে 3 লিখে দিলাম ইকুয়ালস টু 0 লিখলাম। তাহলে বাদিয়ে লিখবো 1 থাকলো, এবার a ডট 1 মানে কি এই হবে, এখানে থাকবে 3 ইকুয়ালস টু 0। এইবার চিন্তা করো এখানে 1 টাকা রয়েছে, এখানে 3 টাকা রয়েছে, তুলে নিলাম, চকলেটের দোকানে গেলাম, 4 টাকার চকলেট খেয়ে নিলাম, বাহ বিন্দাস। তো দেখো এখানে 1 ছিল, এখানে ছিল 3 আর 1 কত 4, তাই না? তো আমরা টাকা দিয়ে চিন্তা করলে কিন্তু অঙ্ক খুব ভালো বুঝি, তাই না? দেখো 1 টাকা 3 টাকা, কয় টাকা হলো 4 টাকা। যদি এটা সিম্পল অঙ্ক করতে করতে মাঝে মাঝে একটু রিল্যাক্সও দরকার হয় না। দেখো এখানে আসলো a প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার বাদিয়ে লিখবো, দেখো এখানে a থাকলো, এই যে 4 যে সংখ্যাটা আছে এই 4 সংখ্যাটা যদি সমান সমানের ওদিকে যায় তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস আর এখানে হয়ে গেল, তাই না? তো এই হলো কিন্তু আমাদের সলিউশন, অর্থাৎ আমরা বলতে পারি এখানে এর মানটা কি আসবে, দেখো 4 আসবে, বাস এটাই আমাদের সলিউশন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল।
এবার নেক্সট প্রশ্ন দেখো বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কী হবে? এটাও একটা ইজি ম্যাথামেটিক্স। চলো এগুলো টুকে নাও, তারপরে আমি পরের অঙ্কটা লিখছি। 11 2 নম্বর। তো সেম অঙ্ক কিন্তু এটাও, এক্স স্কোয়ার রয়েছে, তারপরে আছে আমাদের এখানে 2 প্লাস বি, তারপরে আছে এক্স প্লাস কি আছে এখানে 6 ইকুয়ালস টু 0। তো এই সমীকরণের ক্ষেত্রে দেখো বলেছে যে একটি বীজ 2, তাই না? একটি বীজ মানে কি 2, তাই না? বলবো যে একটি বীজ সমান সমান 2, অর্থাৎ এখানে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু কিন্তু 2। এবার এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা যদি আমরা লিখি, একেবারে সোজা অঙ্ক, কিচ্ছু নেই। তো এক্সের জায়গায় দেখো 2 লিখবো, তাহলে 2 এর স্কোয়ার হবে, আর এদিকে 2 প্লাস বি আসবে, ইন্টু আসবে 2 প্লাস আসবে 6 ইকুয়ালস টু 0। এক্সের জায়গায় জাস্ট 2 বসিয়ে দিলাম, এখানে এক্স ছিল এক্সের জায়গায় 2, এখানে এক্স ছিল এক্সের জায়গায় 2 বসালাম, উপরে স্কোয়ার। তাহলে 2 কয়টা আছে? দুটো। তাহলে 2 দুগুণে কত হয় বলো? 4 হয়। তাহলে এখানে লিখবো দেখো 4, আর এখানে থাকবে কি বলো তো, এই দেখো এই যে 2 এর সাথে গুণ হলে কত হবে? 4, আর এদিকে দেখো 2 আর বি গুণ করলে কত হবে? এখানে কী হবে দেখো? 2b হবে, অর্থাৎ 2b হবে। এবার গল্পটা হচ্ছে এই মাইনাসটা, এটা যদি একটা মনে করো একটা বাদ যদি, অর্থাৎ বাদ যদি ভেঙে যায়, তাহলে জলটা কি ভেতরে প্রবেশ করবে? তাহলে এই মাইনাসটা এর সাথে গুণ হলে মাইনাস হয়ে যাবে 4, আর এই মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে। এইবার আসছে আমাদের নেক্সট পার্টে, দেখো 6 ইকুয়ালস টু 0 লিখলাম, বাদ দিয়ে লেখো দেখো এই যে 4, এই 4 কেটে গেল। তাহলে এখানে আমাদের কি আছে দেখো? মাইনাস 2b থাকছে, আর এখানে প্লাস 6 ইকুয়ালস টু 0। তো বাদ দিয়ে লিখলাম, আমরা লিখতে পারি দেখো মাইনাস 2b ইকুয়ালস টু, এই 6টা ওদিকে চলে গেলে মাইনাস 6 হয়ে যাবে। তো এই মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের b সমান সমান কত থাকছে দেখো? 6/2। তাহলে আমরা এখানে 3 দুগুণে কত করতে পারি? 6, অর্থাৎ b ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। চলে আসছি নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে, 11-3 নম্বর। ওকে, বুঝতে কোনো প্রবলেম নাই, সবাই বুঝতে পারছো? এরপরে 11-3 নম্বর দেখো বলেছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলো অপর বীজটির মান কত? এটাও তো সেম অঙ্ক। তো লিখবো দেখো 2x স্কোয়ার প্লাস রয়েছে কি kx প্লাস লিখবো 4 ইকুয়ালস টু 0। তো বলছে সমীকরণটির কি বলছে যে একটি বীজ, যে বীজটা আছে সেটার মান কত আছে? এটার মান আছে 2, অর্থাৎ আমরা বলতে পারি যে আচ্ছা অপর বীজটির মান কত? আচ্ছা অপর বীজটির মান কত? এক্ষেত্রে আমরা আলফা বিটার যে নিয়ম আছে সেভাবে করতে পারি, অর্থাৎ আলফা প্লাস বিটার যে ফর্মুলা আছে সেভাবে করতে পারি। তো একটি বীজ 2, তাহলে পরে লিখবো যে অপর বীজ যেটা আছে আমরা সেটা ধরে নিলাম, সেটার মান হচ্ছে কি বিটা। তাহলে এখানে এই যে 2 যেটা আছে, একটি বীজ ধরলাম যে আলফা, সেটা হচ্ছে 2। ওকে, তাহলে আমরা জানি যে বীজদ্বয়ের যে যোগফল, সেই বীজদ্বয়ের যোগফল আমরা কি জানি যে সেটা হয় আলফা প্লাস বিটার মানটা। এবার একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ যদি আমরা লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস লিখবো কি c ইকুয়ালস টু 0, তাই তো? এটা হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি চিন্তা করো, এখানে a মানে কি? দেখো এক্স স্কোয়ারের সাথে কত হচ্ছে 2, তার মানে এই যে দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সাথে কিন্তু এখানে আছে a। এই দুটো সমীকরণ যদি আমরা কম্পেয়ার বা তুলনা করি, তাহলে পরে দুটো সমীকরণ থেকে ক্লিয়ার বলা যেতে পারে যে এক্স স্কোয়ারের সাথে কত আছে 2, এখানে স্কোয়ারের সাথে কত আছে a, অর্থাৎ এখানে এই a সমান সমান 2 লিখতে পারি। ওকে, দেখো এখানে b আছে, এখানে আছে k, তাহলে দেখতে পারি b ইকুয়ালস টু কি লিখতে পারি দেখো k, এবং c আছে, এখানে আছে কত বলো তো? 4 আছে, তাহলে দেখো c ইকুয়ালস টু লিখতে পারি 4। হয়ে গেল। এইবার আমরা লিখবো যে সমীকরণের যে বীজ, অর্থাৎ এই ক্ষেত্রে একটি বীজ কত আছে? আলফা। এইবার আমরা কিন্তু একটা সুন্দর ফর্মুলা জানি যে বীজদ্বয়ের গুণফল একটা ফর্মুলা জানবো, সেটা হচ্ছে কি আলফা বিটা। এই বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে সমীকরণ আসলে c/a হবে। কি বলো তো? c/a, এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল কিন্তু আমাদের হয়। আমরা পরের চ্যাপ্টারে গিয়ে কিন্তু এটা ডিটেলস আরও জানবো। বীজদ্বয়ের গুণফল কি হয়? আলফা বিটা ইকুয়ালস টু কি হয়? c/a। এই যে সিটা যে আছে, সির নিচে কি করতে লাগে? এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট যেটা আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ, সেই সহগের মানটা আমাদের এখানে লিখতে হবে। তো এক্স স্কোয়ারের সহগ কি a, তাহলে c/a আমরা এখানে লিখে দিলাম। এইবার আলফার মান কত আছে দেখো 2, তাহলে লিখে দাও 2, আর বিটা তো বিটাই হয়ে গেল, আর এদিকে আছে c/a। তো আমরা c বলতে এখানে কি দেখো? c বলতে এখানে আছে কত? 4,
তাহলে সি এর জায়গায় আমরা লিখে দিতে পারি 4, আর এ বলতে কি এর মান কত আছে, দেখো এখানে এর মান আছে কিন্তু 2, কিন্তু আমাদের তো লাগবে অ্যাকচুয়ালি কে এর মান, তাই না? কে এর মান লাগবে না, কি চেয়েছে কোশ্চেনে অপর বৃষ্টির মান কত, তাহলে আমাদের দরকার পড়ছে না, এটা 4 2 8 অর্থাৎ 2 হচ্ছে, তাহলে 2 বিটা ইকুয়ালস টু আসছে কত 2 আসছে, তাহলে বিটা ইকুয়ালস টু 2/2, এটা একটা কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ বিটা ইকুয়ালস টু আমাদের কত আসছে 1, তাহলে লিখবো যে অপর বৃষ্টি হবে, এটা সমান সমান কত হবে 1, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। একেবারে সিম্পল একটা ম্যাথামেটিক্স, কিচ্ছু ছিল না অঙ্কটাতে। ওকে, আর একটা ফর্মুলা ছিল এখানে আমরা ইউজ করতে পারতাম, দেখো বীজদ্বয়ের গুণফল দিয়েও করতে পারি এবং বীজদ্বয়ের যোগফল দিয়েও কিন্তু আমরা করতে পারতাম, আরও অনেক ফর্মুলা করা যেতে পারে। এরপরে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর তো হয়ে গেল, 4 নম্বর প্রশ্নতে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 90/20 সমীকরণটি লিখি, এখানে করে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার এটা হচ্ছে 4, কোশ্চেন নাম্বার 4 11 প্রশ্ন এটা। প্রকৃত ভগ্নাংশ রয়েছে একটা, আর আমি ধরি যে ধরলাম প্রথমত যে ধরি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ যেটা সেটা ধরলাম যে এটার মান হচ্ছে কি এক্স। আচ্ছা গেল, এবার অনন্যক মানে কি, অনন্যক তার হচ্ছে উল্টা ভার্সন, উল্টা ভার্সন মানে কি, তো লিখবো যে অনন্যক, অনন্যক, অনন্যক যেটা আছে প্রকৃত, দেখো অনন্যক বলতে কি বলতো উল্টা ভার্সন, মানে তার অপোজিট ভার্সন হবে, এর মানে কি হতে পারে, অর্থাৎ যদি এ থাকে তাহলে এর অনন্যক কী হবে 1/a, বুঝতে পারলে তো? যদি ধরো সাপোজ থাকে হচ্ছে বি, তাহলে এর অনন্যক কী হবে 1/b, জাস্ট উল্টে যাবে, তাহলে এক্স এর অনন্যক কী হবে 1/x হবে, তো সেটাই কিন্তু আমরা এখানে লিখলাম। এই গেল হচ্ছে অনন্যকের ফর্মুলা। তোমরা 7 8 এগুলো পড়ে আসছো অনন্যক, বা 8 বা 9 করছো যে অনন্যক মানে কি বলতো উল্টানো, এ থাকলে 1/a, 5 থাকলে 1/5, এক থাক কী বলবো 2 থাকলে 1/2, বাস উল্টা ভার্সন আমরা চিন্তা করতে পারি, এটা সোজাভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এই ক্ষেত্রে 1/x হচ্ছে, এবার 1/x এই যে বিষয়টা গেল অনন্যক, সেটা হচ্ছে কি 1/x। এইবার এখানে প্রশ্নতে বলছে যে সমীকরণের কি বলছে যে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি এই যে এক্স, তাহলে প্রকৃত অতএব লিখতে পারি যে অতএব এই যে দেখো প্রকৃত ভগ্নাংশ বলতে এক্স আর অনন্যক বলতে 1/x, তার অন্তর বলতে বিয়োগ, তাহলে বিয়োগ আমরা লিখলাম, এটার সমান সমান মানটা দেওয়া আছে কত বলো তো, এটার মানে দেওয়া আছে 9/20, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এই তো গেল সলিউশন, একটা সিম্পল প্রশ্ন ছিল, বাস সমীকরণ গঠন করে লিখে ফেললাম। আচ্ছা হয়ে গেল। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন করব, দেখো বলেছে 5 নম্বর এতটুকু হবে, 5 নম্বরে এতটুকু হবে না, এগুলো মুছতে হবে, তো একটা কাজ করে তোমরা লিখে ফেলো, তো লাস্টের 5 নম্বর অঙ্কটা আমি করছি এবার। সমীকরণের দেখো বীজদ্বয় একটা -5 এবং একটা -7 রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে সমীকরণের বীজদ্বয় তাহলে একটা যদি আলফা হয় সেই আলফার মানটা কত দেওয়া আছে এখানে -5 দেওয়া আছে, এবং একটা যদি বিটা হয় সেই বিটার মান কত দেওয়া আছে দেখো -7। তো এই ক্ষেত্রে আমাদের বলছে যে এ এবং বি এর মান কত সেটা বের করব। তো প্রথমত জানি যে বীজদ্বয়ের যোগফল যেটা হয়, তো লিখবো বীজদ্বয়ের যোগফল, তো সেটা কি হয় আলফা প্লাস বিটা হয়, আলফা প্লাস বিটার মান এখানে কী দেওয়া আছে b/a, তো লিখবো b/a, ফর্মুলাতে কী হয় মাইনাস হয়, অর্থাৎ এক্সের যে কোপিশিয়েন্ট এবং এক্স করে যে কোপিশিয়েন্ট অর্থাৎ তাদের যে সহগ সেটার অনুপাত, এক্ষেত্রে -b/a আমাদের হয়ে গেল। তো এটা আমাদের আসছে দেখো আলফা প্লাস বিটা মানে কি, তো বাদ দিয়ে লিখতে পারি দেখো আলফার মান এখানে আছে -5, বিটার মান এখানে আছে -7, তো লিখবো এখানে আমরা -7 = -b/a, তো বাদ দিয়ে লিখতে পারি দেখো 7 আর 5 = বলতে পারি কত 12 হবে, তাই তো? তাহলে আমরা এখানে লিখবো যে 12, এই মাইনাস = আছে -b/a, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমাদের থাকছে এখানে শুধুমাত্র কি b/a এর মান আলটিমেটলি আমাদের কত থাকছে দেখো b/a, অর্থাৎ 12 লিখতে পারি b/a। এই রিপোর্টটা রাখলাম আমি, পরে যদি দরকার পড়ে চেঞ্জ করতে পারি আমি। তো এরপরে লিখবো বীজদ্বয়ের গুণফল, তো বীজদ্বয়ের গুণফল মানে কি হবে এখানে আলফা বিটা হবে, আলফা বিটার মান কত দেওয়া আছে এখানে দেখো আলফা বিটা বলতে এই যে কনস্ট্যান্ট c/a, অর্থাৎ এই পার্টটা ডিভাইডেড বাই এটা,
তো আমরা এখানে লিখতে পারি দেখো সি বাই এ, সি বাই এটা আমাদের হয়, তাহলে বাদ দিয়ে লিখবো দেখো সি বাই এ বলতে, সি বলতে এখানে মান আছে 35, সি এর মান তো 35 লিখে দিলাম, আর এ বলতে এখানে এই আছে লিখে দিলাম এ। তাহলে আলফা বিটা বলতে আলফার মান কত আছে, এখানে আলফার মান আছে -5 লিখলাম, আর বিটার মান কত আছে -7, তো -7 এখানে লিখলাম। এই তো আমাদের বিষয় গেল। এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু 35/a হবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, অর্থাৎ 5 7 আমাদের কত আসছে দেখো 35, 35 আসছে। এই 35 ইকুয়ালস টু লিখতে পারি যে 35/a। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো এটাকে এখানে নিয়ে আসো, তাহলে এখানে নিয়ে আসলাম, আর এই 35 সংখ্যাটাকে এই দিকে নিয়ে গেলাম, তাহলে আমাদের কী হবে 35/35 হয়ে গেল। বা তুমি ডাইরেক্ট এরকম করেও কাটতে পারো, কোনো ব্যাপার না। এটা কাটলে আমাদের কত আসছে 1 আসছে, অর্থাৎ এই কস্ট আমরা পাচ্ছি 1 হয়ে গেল। তো এবার দেখো আমাদের কন্ডিশনে এখানে একটা বিষয় রয়ে গেছে যে আবার আমরা লিখতে পারি কীরকম, এই যে কন্ডিশন আছে যে বলতে পারি যে এই দেখো b/a যে পার্টটা আছে এটা মানে কি 12, অর্থাৎ b/a আমাদের কত আসছে 12 আসছে, তাই না? এই যে b/a কষ্ট 12 আসছে আমরা এখানে লিখলাম। এবার b এর জায়গায় দেখো আমরা লিখতে পারি b কষ্ট কি আসছে 12 a হবে। এইবার গল্পটা হচ্ছে a মানে কত, a মানে তো 1, তাহলে এখানে 12.1 = 12 হয়ে গেল। তাহলে পরে এই ক্ষেত্রে আমাদের যে নির্ণীয় মান যেগুলো পেলাম সেটাই লিখবে এখন, যে নির্ণীয় মান বলতে এই কষ্ট কত আসছে আমাদের 1, বি কষ্ট কত আসছে 12, এই গেল আমাদের সলিউশন। ওকে, কমপ্লিট দ্য চ্যাপ্টার, একদম ফুলভাবে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এর আগে আমি অনেকগুলো চ্যাপ্টার দিয়েছি, তো ওগুলো সবই তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই ওই ভিডিওগুলো দেখো। আর যেটা বললাম, বোর্ড এক্সাম প্রথম থেকে কিন্তু স্টার্ট করে মন দিয়ে পড়া, আর প্রত্যেকটা চ্যাপ্টার সলিউশন নিয়ে আসবো। আর যারা স্পেশালি পড়বে তারা অবশ্যই দাদার ক্লাসরুম অ্যাপে জয়েন হয়ে যেও। ওখানে মাধ্যমিকের ব্যাচ লঞ্চ করব আমি, সায়েন্স গ্রুপ। রেগুলার মাফিকে কিন্তু আমাদের পড়া হবে। কী কী বার বলো তো? সোমবার, বুধবার এবং শুক্রবার সকাল 7টায়, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে কিন্তু আমরা পড়বো। আর এখন যেহেতু অফার প্রাইস, অবশ্যই হ্যাপি নিউ ইয়ার অফারটা জয়েন হয়ে যেও। ওকে, মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।